প্রিয় ছাত্ররা, আমি শ্যামল স্যার তোমাদের ক্লাস 11-এর অ্যাটমিক স্ট্রাকচারের পরের অংশটা নিয়ে হাজির হয়েছি। আগের দিনে আমরা অ্যাটমিক স্ট্রাকচারের যে জিনিসগুলো আলোচনা করেছিলাম তার পরের অংশগুলো আজকে আলোচনা করব। তোমরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে এবং ভালো করে শেষ অবধি ভিডিওটা দেখবে। কোনো প্রশ্ন থাকলে পরে জিজ্ঞাসা করবে। ক্লিয়ার ব্যাপারটা? তো শুরু করি। আজকে আমাদের আলোচনা অ্যাটমিক স্ট্রাকচারের পরের অংশটুকু নিয়ে আমরা আলোচনা করব। কি কি আলোচনা করব আজকে দেখো, লেখা আছে আমাদের আলোচ্য সূচিতে SPD উপকক্ষের আকৃতি, রেডিয়াল নোড, নোডাল তল, পাউলির অপবর্জন নীতি ও ব্যাখ্যা। এই টপিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শুরু করা যাক। আজকে আমাদের প্রথম যে আলোচনা SPD উপকক্ষের আকৃতি। তো আগের দিনে আমরা কক্ষ এবং কক্ষক কাকে বলে সেটা আমরা বলেছিলাম যে নিউক্লিয়াসকে বেষ্টন করে একটা ইলেকট্রন যে ত্রিমাত্রিক তলে সবচেয়ে বেশি পরিমাণ উপস্থিত থাকে সেই ত্রিমাত্রিক তলটাকে বলা হয় কক্ষক, এবং ইলেকট্রন যে পথে ঘোরে সেটাকেই বলা হয় কক্ষ। তাহলে কক্ষ আর কক্ষকের সংজ্ঞা আমরা আগের দিন বলেছিলাম, সেটা আবার একটু রিপিট করলাম। এখন আমরা যেটা পড়ব, এই কক্ষ কক্ষকের পার্থক্য আগের দিন কিছুটা বলেছিলাম, আজকে বাকিটা বলবো। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কক্ষকের আকৃতি। বিভিন্ন কক্ষক SPD, এই কক্ষকগুলোর আকৃতি কেমন হয় সেটা আমরা এখন পড়ব। তো ফার্স্ট আমরা S কক্ষকের আকৃতি নিয়ে আলোচনা করছি। এস এর ক্ষেত্রে এল এর মান কত আমরা জানি। এস এর ক্ষেত্রে এল ইকুয়াল টু 0, আর এল মানে গৌণ কোয়ান্টাম সংখ্যা। তাহলে এল এর মান যদি 0 হয় তাহলে ডেফিনেটলি আগের দিন তোমাদের বলেছিলাম এম সমান সমান 0 হবে। তাহলে এল যদি 0 হয় তাহলে এম 0 হবে, অর্থাৎ এস উপকক্ষের উপরে বা এস কক্ষকের উপরে কোনো চুম্বক ক্ষেত্রের প্রভাব থাকে না। ফলে এস উপকক্ষ বা এস কক্ষক যখন নিউক্লিয়াসকে বেষ্টন করে ঘোরে তখন একটা নির্দিষ্ট দূরত্ব নিয়ে চারিদিকে সমান ক্লাউড বা ইলেকট্রন ঘনত্ব নিয়ে ঘোরে। ফলে যেহেতু কোনো চুম্বক ক্ষেত্রের প্রভাব নেই, সেই জন্য এস উপকক্ষর আকৃতি গোলাকৃতি হয়। এস উপকক্ষের আকৃতি কেমন হয়? গোলাকৃতি হয়, কারণ নিউক্লিয়াসকে বেষ্টন করে একটা নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরে। যেহেতু কোনো চুম্বক ক্ষেত্রে প্রভাব থাকে না, সেই জন্য এস উপকক্ষ গোলাকৃতি হয়। দেখো বোর্ডে আমরা এস উপকক্ষের আকৃতি দেখিয়েছি। প্রথমে 1s দেখো সম্পূর্ণভাবে এটা নিউক্লিয়াসকে বেষ্টন করে কক্ষগুলো ঘুরছে, তাহলে এটা গোলাকৃতি। এটা 2s, এটাও গোলাকৃতি। এটা 3s, এটাও গোলাকৃতি। কিন্তু 1s আর 2s এর মধ্যে দেখো একটু পার্থক্য রয়েছে। এই গোলাকৃতির মধ্যে দেখো একটা নিস্পন্দ তল মতন রয়েছে, এটাকে রেডিয়াল নোড বলে, পরে আমরা আলোচনা করছি। এখানে একটা রেডিয়াল নোড রয়েছে আর এখানে দুটো রেডিয়াল নোড আছে। রেডিয়াল নোড বা নোডাল তল হলো নিস্পন্দ তল যেখানে ইলেকট্রন ঘনত্ব থাকে না। তো 1s এর আকৃতি কেন গোলাকৃতি? তাহলে আমরা 1s এর আকৃতি গোলাকৃতি কেন সেটা আলোচনা করলাম, এবং এদের এরকম আকৃতি কেন সেটা বললাম। ওকে, তো এবারে আমরা পি উপকক্ষের বা পি কক্ষকের আকৃতি পড়ব। তো পি মানে পির ক্ষেত্রে এল ইকুয়াল টু 1। তাহলে এল যদি 1 হয় তাহলে এম এর মান কত হবে? ডেফিনেটলি
-1 0 প্লাস 1। আমরা পড়েছি যে পির ক্ষেত্রে গৌণ কোয়ান্টাম সংখ্যার মান 1, তাহলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান হবে -3 0 প্লাস 1, অর্থাৎ এখানে চুম্বক ক্ষেত্রের প্রভাব থাকে। ফলে এই পি উপকক্ষ যখন নিউক্লিয়াসকে বেষ্টন করে ঘোরে তখন তাদের আকৃতি ডিফর্ম হয়ে যায়, অর্থাৎ আকৃতি ডাম্বেল আকৃতি হয়ে যায়। একটা আমরা যখন জিমে যখন এক্সারসাইজ করি তখন হাত দিয়ে যখন মাসেল করিয়ে মাসেলের এক্সারসাইজ করি তখন আর ডাম্বেল দিয়ে আমরা হাত ওঠানামা করাই, সেই ডাম্বেল আকৃতির মতো হচ্ছে পি উপকক্ষ। আর আগের দিন আমরা পড়েছি যে এম এর মান যে কটা হবে উপকক্ষের কক্ষকের সংখ্যা সেই কটা হবে। তাহলে দেখো এখানে এম এর মান কটা, 3টে, 1 2 3। তাহলে পি উপকক্ষে কক্ষকের সংখ্যা হবে 3টে এবং সেই কক্ষকগুলোর নাম হলো px py pz। আবার বলছি, পি উপকক্ষ 3টে যার নাম হচ্ছে px py pz। তো তোমাদের বোর্ডে দেখো দেখিয়েছি যে এই পি কক্ষকগুলি অর্থাৎ px, এই যে আকৃতি দেখো এটা x অক্ষ বরাবর বিস্তৃত থাকে, সেই জন্য এটার নাম হয়েছে px। এটা y অক্ষ বরাবর বিস্তৃত আছে, সেই জন্য এর নাম হয়েছে py, এবং z অক্ষ বরাবর বিস্তৃত আছে বলে এর নাম হয়েছে pz। অর্থাৎ আমরা পি কক্ষকের 3টে পার্ট আমরা করতে পারি। সেই কক্ষকগুলো যদি আমরা এইভাবে ডিসকাস করি তাহলে এটা লিখতে পারি px py pz। এরা এই এক্সটা এক্স অক্ষ বরাবর থাকে, ওয়াইটা ওয়াই অক্ষ বরাবর এবং জেডটা জেড অক্ষ বরাবর বিস্তৃত থাকে বলে এদের নাম হয়েছে px py এবং pz। এই 3টে কক্ষক যখন একত্রে থাকে তখন তারা সমকোণে অবস্থান করে। দেখাই ব্যাপারটা, এই যে 3টে কক্ষক যখন একই সঙ্গে থাকে তখন তারা সমকোণে পরস্পর 90 ডিগ্রি কোণ করে অবস্থান করে। দেখাই, এইটা হচ্ছে px, এইটা হচ্ছে py, এইটা হচ্ছে pz। এটা জেড অ্যাক্সিস বরাবর রয়েছে। তাহলে এই 3টে কক্ষক যখন একসঙ্গে থাকে তখন তাদের আকৃতি এরকম হয়, পরস্পর এরা সমকোণে অবস্থান করে। ক্লিয়ার ব্যাপারটা? এই যে px py pz। তাহলে আমরা পি কক্ষকের আকৃতি কেমন জানলাম? পি কক্ষকের আকৃতি হচ্ছে ডাম্বেল শেপড, এবং এরা যখন 3টে পি কক্ষক পরস্পর একসঙ্গে থাকে তখন তারা সমকোণে অবস্থান করে। এবং বোর্ডে চিত্রটা দেখিয়েছি px py pz। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমরা পি কক্ষকের আকৃতি কেন ডাম্বেল আকৃতি সেটা আমরা পড়লাম এবং তাদের ভাগগুলো পড়লাম। এইবারে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ডি কক্ষকের আকৃতি আমরা এখন পড়ব। তো তোমাদের বলে রাখি যে ডির ক্ষেত্রে, এই ডির ক্ষেত্রে L = 2 আর L2 হলে M কত হবে? M হবে -2 -1 0 +1 +2, অর্থাৎ মোট মান হবে 12 + 1 দ্যাটস ইকুয়াল টু 5। তো M এর মান যে কটা হয় উপকক্ষে কক্ষকের সংখ্যা সেই কটা হয়, আমরা আগের দিন পড়েছিলাম। তাহলে এখানে M এর মান কটা? 5টা হয়েছে, সুতরাং ডি উপকক্ষে কক্ষকের সংখ্যা হবে 5টা এবং সেই কক্ষকগুলোর নাম কি কি আমরা
বোর্ডে তোমাদের দেখিয়েছি। দেখো আমি বোর্ডে তোমাদের দেখিয়েছি, একটা হচ্ছে dxy, dyz, dzx, dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, dz স্কোয়ার। আমি আবার বলছি, ডি উপকক্ষে 5টা কক্ষক থাকে, সেই কক্ষকগুলোর নাম dxy, dyz, dzx, dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, dz স্কোয়ার। তো এই কক্ষকগুলো কিভাবে অবস্থান করে তা এখন সেটাই তোমাদের বলছি। দেখো এর মধ্যে 3টে কক্ষক ইন বিটুইন টু অ্যাক্সিস, অর্থাৎ দুটো অক্ষের মাঝামাঝি অবস্থান করছে। আই রিপিট এগেইন, এই যে 5টা কক্ষকের মধ্যে 3টে কক্ষক, দেখো dxy, dyz এবং dzx, এটা দেখো দুটো অক্ষের মাঝামাঝি, ইন বিটুইন টু অ্যাক্সিস, অর্থাৎ এটা এক্স আর ওয়াই এর মধ্যে, এটা ওয়াই এবং জেড এর মধ্যে, এটা হচ্ছে জেড আর এক্স এর মধ্যে অবস্থান করছে। তাহলে এই 3টে কক্ষককে আমরা বলবো ইন বিটুইন টু অ্যাক্সিস, অর্থাৎ দুটো অক্ষের মাঝামাঝি বিস্তৃত থাকে। আর যে দুটো কক্ষক রয়েছে, দ্যাট ইজ dx স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এবং dz স্কোয়ার। আবার বলছি dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সরি, dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং dz স্কোয়ার, এই দুটো কক্ষক অ্যালং দ্য অ্যাক্সিস থাকে, অর্থাৎ অক্ষ বরাবর বিস্তৃত থাকে। দেখো এটা এক্স অক্ষ এবং এটা ওয়াই অক্ষ, এই দুটো কক্ষক, এই কক্ষকটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর বিস্তৃত রয়েছে এবং এটাও জেড অ্যাক্সিস বরাবর বিস্তৃত রয়েছে। তাহলে ডি উপকক্ষের থেকে আমরা কি কি জানতে পারছি? আকৃতিগুলো, মোট 5টা কক্ষক থাকে, তার মধ্যে 3টে কক্ষক ইন বিটুইন টু অ্যাক্সিসে থাকে এবং দুটো কক্ষক অ্যালং দ্য অ্যাক্সিস বা অক্ষ বরাবর থাকে। আরো লক্ষ্য করো, এই যে ডি কক্ষকের আকৃতিগুলির মধ্যে দেখো প্রায় সবকটারই 4টে করে লোব থাকে, এগুলোকে বলা হয় লোব। এই লোব, কিন্তু একটা কক্ষকে কেবলমাত্র দুটো লোব থাকে, দ্যাট ইজ ডি জেড স্কোয়ার। আমি আবার বলছি, ডি কক্ষকের 5টা কক্ষকের মধ্যে 4টে কক্ষকে 4টে করে লোব আছে, 1 2 3 4টে, 1 2 3 4, এরকম 4টে করে লোব আছে। দেখো ভালো করে ফলো করো এগুলো। কিন্তু এই যে ডি জেড স্কোয়ার, অর্থাৎ যেটা একদম জেড অ্যাক্সিস বরাবর রয়েছে, সেখানে মাত্র দুটো লোব থাকে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ডি কক্ষকের মধ্যে কোন কক্ষকটির কেবলমাত্র দুটো লোব থাকে? উত্তর ডেফিনেটলি ডি জেড স্কোয়ার। ওকে, তো আমরা ডি উপকক্ষের আকৃতি পড়লাম, পি উপকক্ষের আকৃতি বা পি কক্ষকের আকৃতি পড়েছি, এস এর আকৃতি পড়লাম। ওকে, তো এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে নোডাল তল বা নোডাল প্লেন। তার আগে একটু পড়ে নিই রেডিয়াল নোড। রেডিয়াল নোড কাকে বলে? আবার বলছি, ইলেকট্রনগুলো যখন ঘোরে নিউক্লিয়াসকে বেষ্টন করে, তখন যখন ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র থাকে, প্রেজেন্ট থাকে, তখন সেই অরবিটালগুলোর আকৃতি বিভিন্ন রকমের হয়ে যায়। অলরেডি তোমাদের বললাম। তার আগে এইবার বলি, ডি অরবিটালের আকৃতি অ্যাকচুয়ালি ডি ডাম্বেল, মানে দুটো ডাম্বেল একত্রীভূত হয়ে যে আকৃতির সৃষ্টি হয়, ডি অরবিটালটার আকৃতি ঠিক সেরকম হয়। অর্থাৎ ডি অরবিটালের এক কথায় আকৃতি ডি ডাম্বেল। ওকে, তো দেখো এই অরবিটালগুলোর মাঝখান বরাবর ইলেকট্রন ঘনত্ব প্রায় নেই বললেই চলে। এই যে দেখো পি, আমরা একটা আবার পি এক্স অরবিটালটা আঁকি। এই যে পি এক্স অরবিটালে দেখো এইগুলো ইলেকট্রন ঘনত্ব, চুম্বক ক্ষেত্রে প্রবেশ করার সময় এটা প্লাস, ধরো এটা মাইনাস, আর এই জায়গাটা প্লেন, দ্যাট ইজ এই তল একটা আছে, এই তলে
ইলেকট্রন থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এইটাকেই বলা হয় নোডাল তল বা নোডাল প্লেন। তাহলে যদি জিজ্ঞাসা করে নোডাল তল বা নোডাল প্লেন কাকে বলে, তখন বলতে হবে কোনো কক্ষকের নোডাল তল বা নোডাল প্লেন হলো সেই তল যে তলে ইলেকট্রন থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ওকে, এই বোর্ডে দেখিয়েছি এটা একটা নোডাল তল। ওকে, তো এইবারে এই নোডাল তলের ক্ষেত্রে আমরা যে সূত্রটা তোমাদের এখন শেখাবো সেটা নোডাল তল নির্ণয় করা আর রেডিয়াল নোড নির্ণয় করা। রেডিয়াল নোড অ্যাকচুয়ালি গোলাকৃতি যে অরবিটালগুলো রয়েছে এস অরবিটাল, তাদের ক্ষেত্রে রেডিয়াল নোড আমরা নির্ণয় করব এবং পির ক্ষেত্রে রেডিয়াল নোড বা নোডাল প্লেন এটা আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে রেডিয়াল নোডের ফর্মুলা রেডিয়াল নোড ইকুয়াল টু n মাইনাস l মাইনাস 1। রেডিয়াল নোড n মাইনাস l মাইনাস 1, যেখানে n হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, l হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা আর 1 হচ্ছে একটা কনস্ট্যান্ট নাম্বার। তো এই সূত্র অ্যাপ্লাই করে যদি আমরা 1s অরবিটাল দেখি, তাহলে 1s অরবিটালের রেডিয়াল নোড কত হবে? 1s অরবিটালের ক্ষেত্রে n এর মান 1 ক্লিয়ার, আর l এর মান 0 মাইনাস 1 দ্যাটস ইকুয়াল টু 0। অর্থাৎ 1s এর ক্ষেত্রে রেডিয়াল নোড সংখ্যা হচ্ছে 0। ঠিক সিমিলারলি যদি আমরা 2s করি, 2s এর ক্ষেত্রে রেডিয়াল নোড কত হবে? n এর মান 2, s 0, 2 মাইনাস 0 মাইনাস 1 দ্যাটস ইকুয়াল টু 1। ঠিক একই রকম ভাবে 3s এর ক্ষেত্রে কি হবে? 3s এর ক্ষেত্রে n3, s 0 মাইনাস 1 দ্যাটস ইকুয়াল টু 2। তো তোমরা আগে যে এস এর উপকক্ষগুলোর আকৃতি তোমাদের দেখিয়েছিলাম বা দেখিয়েছি আর কি আজকেই, তো সেখানে তোমরা লক্ষ্য করেছো যে দেখো 1s এর কোনো রকম কোনো ফাঁকা স্থান নেই, অর্থাৎ 1s পুরোটাই গোলাকৃতি, কিন্তু 2s এবং 3s এর আকৃতিগুলো তোমরা দেখেছো যে মাঝখানে একটা ফাঁকা নিস্পন্দ তল টাইপের রয়েছে। ওইগুলো 2s এর ক্ষেত্রে একটা আছে, 3s এর ক্ষেত্রে দুটো আছে, অলরেডি তোমাদের দেখিয়েছি। ওগুলোকে বলা হয় রেডিয়াল নোড। অর্থাৎ s এর ক্ষেত্রে কোন অরবিটালে কটা রেডিয়াল নোড থাকবে সেটা আমরা এই সূত্র অনুযায়ী নির্ণয় করতে পারি। আরো একটা ট্রিক তোমাদের বলতে পারি, ট্রিকটা হলো 1s এর ক্ষেত্রে রেডিয়াল নোড 0 হয়, 2s এর ক্ষেত্রে 1 হয়, 3s এর ক্ষেত্রে 2 হয়। এরকম করে যদি পরপর আমরা 7s পর্যন্ত যাই, তাহলে একটা করে রেডিয়াল নোডের সংখ্যা, মানে এই মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান যা হবে তার চেয়ে একটা করে কম রেডিয়াল নোডের সংখ্যা হবে। যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে 7s এ কটা হবে, ডেফিনেটলি 6টা রেডিয়াল নোড হবে। দেখো ফর্মুলা পেলে দেখো তোমরা সেটা পেয়ে যাবে। 7s এর ক্ষেত্রে n এর মান যদি 7 হয়, ধরো 7s এর ক্ষেত্রে n এর মান 7, s 0 আর মাইনাস 1 that is equal to 6। অর্থাৎ তোমাদের ট্রিকটা বললাম, s কক্ষকের ক্ষেত্রে রেডিয়াল নোড মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান যা হবে, সামনে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান যা হবে তার চেয়ে একটা করে কম হবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এস এর ক্ষেত্রে আমরা রেডিয়াল নোড পেলাম। এইবার পির ক্ষেত্রে পাবো। পির ক্ষেত্রে কত হবে? দেখো তোমাদের বলে রাখি যে 2পির ক্ষেত্রে রেডিয়াল নোড কত হবে? 2পির ক্ষেত্রে n ইকুয়াল টু 2, পির ক্ষেত্রে l এর মান 1 মাইনাস 1 দ্যাটস ইকুয়াল টু 0। অর্থাৎ 2পির ক্ষেত্রে রেডিয়াল নোডের সংখ্যা হচ্ছে 0।
ঠিক একই রকম ভাবে 3p ক্ষেত্রে কত হবে, তোমরা দেখো 1 হবে, 4p ক্ষেত্রে 2 হবে। অর্থাৎ p এর ক্ষেত্রে 2p তে যদি 0 হয় তাহলে 3p তে 1 হবে। এরকম ভাবে পরপর বাড়তে থাকবে এক এক করে। ক্লিয়ার? ডি এর ক্ষেত্রে দেখো 3d এর ক্ষেত্রে 0 হবে, 3d এর ক্ষেত্রে 0 হবে। দেখো আমরা দেখাই 3d এর ক্ষেত্রে n এর মান 3, d এর মান 2 minus 1, দ্যাটস ইকুয়াল টু 0। অর্থাৎ 3d 0, তাহলে 3d 0 হলে 4d 1 হবে, 5d 2 হবে, 6d 3 হবে, 7d 4 হবে। এইভাবে রেডিয়াল নোডের সংখ্যা বাড়তে থাকবে। সিমিলারলি 4f, দ্যাট ইজ 4f, দেখো 4f এর ক্ষেত্রে কত হবে, এটাও 0 হবে। দেখো n এর মান 4, l3 minus 1, দ্যাটস ইকুয়াল টু 0। অর্থাৎ 4f এর রেডিয়াল নোড 0 হবে বা নোডাল প্লেনের সংখ্যা 0। ক্লিয়ার? তাহলে 4f এ যদি 0 হয় তাহলে 5f এ 1 হবে, 6f এ 2 হবে, 7f এ 3 হবে। সুতরাং রেডিয়াল নোড তোমাদের একটু ট্রিক বলি, 1s, 2p, 3d, 4f, এইগুলো নোডাল প্লেনের সংখ্যা বা রেডিয়াল নোডের সংখ্যা 0 হয়। এবার তোমাদের ট্রিক বলে দিয়েছি, এস এর ক্ষেত্রে 2 দিয়ে 2s এর ক্ষেত্রে 1 হবে, তারপর পর বাড়তে হবে, এক করে কম হবে। আর পি এর ক্ষেত্রে 2p 0 হলে 3p তে 2 হবে, তারপরে পর এক এক করে বাড়বে। ডি এর ক্ষেত্রে 3d 0, তারপরে এক এক করে বাড়বে 7d পর্যন্ত। 4f এর ক্ষেত্রে 4f 0 হবে, তারপরে এক এক করে বাড়তে থাকবে। ক্লিয়ার ব্যাপারটা? রেডিয়াল নোড বা নোডাল প্লেন। আমরা এখন যেটা পড়ব, যদি শুধুমাত্র মুখ্য কোয়ান্টাম সংখ্যা যুক্ত না থাকে, শুধুমাত্র কক্ষকগুলি অর্থাৎ উপকক্ষকগুলির নোডাল তল বা অ্যাঙ্গুলার নোডের সংখ্যা কত। অর্থাৎ তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে এস পি পি ডি এফ, দেখো এই উপকক্ষগুলির বা কক্ষগুলির সামনে কোনো মুখ্য কোয়ান্টাম সংখ্যা নেই, তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে বা এদের অ্যাঙ্গুলার নোড বা নোডাল প্লেন কত, যদি মুখ্য কোয়ান্টাম সংখ্যা যুক্ত না থাকে তখন অ্যাঙ্গুলার নোড বা নোডাল প্লেনের সংখ্যা হবে তাদের এল এর মান যা হবে তাই, তাদের এল এর মান যা হবে তাই। তাহলে এখানে এস এর ক্ষেত্রে এল এর মান কত, 0, পি এর ক্ষেত্রে কত, 1, ডি ক্ষেত্রে কত। তো এই উপকক্ষগুলির ক্ষেত্রে অ্যাঙ্গুলার নোড বা নোডাল প্লেনের সংখ্যা ফিক্সড এবং এল এর মান যা হবে নোডাল প্লেনের সংখ্যা তাই হবে। আই রিপিট এগেইন, সামনে যদি কোনো মুখ্য কোয়ান্টাম সংখ্যা না থাকে তাহলে উপকক্ষগুলির নোডাল প্লেন তার এল এর মান যা তাই হবে। আমি দেখো সব করে দিয়েছি। এস এর ক্ষেত্রে এল এর মান 0, ফলে অ্যাঙ্গুলার নোড বা নোডাল প্লেন 0, পি এর ক্ষেত্রে 1, নোডাল প্লেন 1, ডি এর ক্ষেত্রে 2, নোডাল প্লেন 2, এফ এর ক্ষেত্রে 3, নোডাল প্লেন 3। এইবারে যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে বা তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে একটা উপকক্ষ সে মনে করো 4D, এই কক্ষকের ক্ষেত্রে মোট নোডের সংখ্যা কত হবে। মোট নোড মানে রেডিয়াল নোড প্লাস অ্যাঙ্গুলার নোড, অর্থাৎ নোডাল প্লেন এবং রেডিয়াল নোড এই দুটো মিলে হয় মোট নোডের সংখ্যা। এবং মোট নোডের সংখ্যার ফর্মুলা হচ্ছে n-1, অর্থাৎ মোট নোড ইকুয়াল টু n-1। তাহলে 4D এর ক্ষেত্রে মোট নোডের সংখ্যা কত হবে, তাহলে n এর মান হচ্ছে এই ক্ষেত্রে 4 - 1 মানে 3 মোট নোড। কিন্তু আমরা যদি অ্যাঙ্গুলার নোড নির্ণয় করি এবং রেডিয়াল নোড নির্ণয় করি, রেডিয়াল নোডের ফর্মুলা এক্ষেত্রে কত হবে তোমাকে দেখিয়ে দিই। দেখো রেডিয়াল নোড হচ্ছে
এখানে n এর মান 3 minus 2 minus 1, that is equal to 1. আর অ্যাঙ্গুলার নোড ডির ক্ষেত্রে 2 আমরা একটু আগেই দেখলাম, তাহলে 2 আর এই 1 কত হয় 3, সুতরাং এটার মান হচ্ছে 3। তাছাড়া আমরা ফর্মুলাও লিখতে পারি, দেখো n মাইনাস এল মাইনাস 1, আর এমনি অ্যাঙ্গুলার নোড ডির ক্ষেত্রে শুধুমাত্র এল অর্থাৎ প্লাস এল। এটা যদি যোগ করি তাহলে এই ফর্মুলাটা n মাইনাস 1 আমরা পেয়ে যাই, অর্থাৎ মোট নোডের সংখ্যা আমরা পেয়ে যাই। এটা হচ্ছে রেডিয়াল নোড আর হচ্ছে নোডাল প্লেন ইন্ডিভিজুয়াল কক্ষের, তাহলে মোট যোগ করলে n মাইনাস 1 হয়। ক্লিয়ার ব্যাপারটা? তো আমরা এস পি ডি এফ তাদের আকৃতি, রেডিয়াল নোড, নোডাল প্লেন এটা নিয়ে আলোচনা শেষ করলাম। এখন আমরা আজকের লাস্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পাউলির অপবর্জন নীতি, পাউলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট একটা থিওরি। এখন আমরা ইলেকট্রন বিন্যাস করতে চলেছি, অর্থাৎ মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস, কিভাবে তারা নিউক্লিয়াসকে বেষ্টন করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে তার বিন্যাস বা সজ্জা এখন আমরা আলোচনা করব পরের দিনে। আজকে জাস্ট তার সেই ইলেকট্রন বিন্যাসের জন্য যে যে সূত্রগুলো আমাদের লাগবে সেটা আমরা আলোচনা করব, তারপরে ইলেকট্রন বিন্যাস করব। প্রথমে আমরা পাউলির অপবর্জন নীতি পড়ব। কাকে বলে পাউলির অপবর্জন নীতি? কোনো কক্ষকে ঘূর্ণায়মান দুটি ইলেকট্রনের ক্ষেত্রে 4টে কোয়ান্টাম সংখ্যা মান কখনোই একই হতে পারে না। আমি আবার বলছি, কোনো কক্ষকে ঘূর্ণায়মান দুটি ইলেকট্রনের ক্ষেত্রে 4টে কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ n, l, m, s এর মান কখনোই একই অর্থাৎ সেম হতে পারে না। ম্যাক্সিমাম 3টে পর্যন্ত একই হতে পারে, কিন্তু কখনোই 4টের মান একই হবে না। আমি একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করছি। মনে করো 1s একটা কক্ষক, এর ক্ষেত্রে মনে করো এটা হচ্ছে n, এটা l, এটা হচ্ছে m, এটা হচ্ছে s। তো এটা হচ্ছে 1s। 1s এ আমরা ধরো দুটো ইলেকট্রন আছে, একটা ইলেকট্রনকে আমরা x দিয়ে প্রকাশ করি আর একটা ইলেকট্রনকে y দিয়ে প্রকাশ করলাম। তাহলে 1s কক্ষকে s ইলেকট্রনের ক্ষেত্রে n এর মান 1, আর n এর মান 1 হলে l এর মান 0 হয়, l এর মান 0 হলে m এর মান 0 হয়, কিন্তু s এর মান হয় প্লাস হাফ। ঠিক একই রকম ভাবে যদি y ইলেকট্রনটা কনসিডার করি, তার ক্ষেত্রেও n এর মান 1 হয়, n এর মান 1 হলে l এর মান 0 হয়, l এর মান 0 হলে m এর মান 0 হয়, কিন্তু s এর মান দেখো এই জায়গাটায় মাইনাস হাফ হয়। সুতরাং দেখো এখানে যে দুটো ইলেকট্রন x এবং y এই s উপকক্ষ বা কক্ষকে ছিল, সেই ইলেকট্রন দুটোর ক্ষেত্রে দেখো 4টে কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ মুখ্য, গৌণ, চুম্বকীয় এবং ঘূর্ণন, এই 4টে কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হলো না। দেখো ম্যাক্সিমাম এখানে 3টে এক হয়েছে, অর্থাৎ n, l, m এই 3টে একই হলেও কখনোই s এর মান দুটো ইলেকট্রনের ক্ষেত্রে একই হয় না। একটার মান প্লাস হলে অপর মানটা মাইনাস হয়। এটাই হচ্ছে পাউলির অপবর্জন নীতি। এই নীতি অনুসারে কোনো কক্ষকে দুটির বেশি ইলেকট্রন থাকতে পারে না এবং এই ইলেকট্রন দুটির ঘূর্ণন পরস্পর বিপরীতমুখী হয়। তো আজকে আমরা এখানেই শেষ করছি ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তীকালে নোটিফিকেশান ক্লাসগুলোর তাড়াতাড়ি পেয়ে যাবে। তো আজ এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক ধন্যবাদ।